রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে তিনি খেলেছেন। অশ্বিনের স্পিনের জাদুতে তিনি মুগ্ধ। বাংলার প্রাক্তন ক্রিকেটার এবং অনূর্ধ্ব-19 দলের কোচ সৌরাশিস লাহিড়ী অশ্বিনকে ভারতীয় ক্রিকেটার সেরা 3 ম্যাচ উইনারের মধ্যে রাখছেন। রবিচন্দ্রন অশ্বিনকে খুব কাছ থেকে দেখার ফলে সৌরাশিস লাহিড়ী জানেন রবিচন্দ্রন অশ্বিনের ইউএসপি। ভারতীয় ক্রিকেটের কাছে এটা কতটা বেদনার দিন। একটা অধ্যায়ের আজকে অবসান দেবাঞ্জন দা, নো ডাউট অ্যাবাউট ইট, বিকজ রবিচন্দ্রন অশ্বিন একটা হচ্ছে কোলোসাল ফিগার ইন্ডিয়ান ক্রিকেটে। মানে আমার মনে হয় ভারতীয় ক্রিকেটে যদি আমরা টেস্ট ম্যাচে যদি ম্যাচ উইনার বাছি, আমার মনে হয় তবে থেকে ইন্ডিয়ান টেস্ট ক্রিকেট শুরু হয়েছে, তবে থেকে ইন্ডিয়া টেস্ট ক্রিকেট খেলছে, সেই তবে থেকে যদি ইন্ডিয়ান যারা ইন্ডিয়া রিপ্রেজেন্ট করেছে, যারা ইন্ডিয়ার টেস্ট ম্যাচ খেলেছে এবং সেখানে যদি ইন্ডিয়াকে টেস্ট ম্যাচ জিতিয়েছে, সেই ম্যাচ উইনারের যদি তালিকা বার করি আমরা, আমার 1, 2, 3-এর মধ্যে রবিচন্দ্রন অশ্বিনের জায়গা থাকবে। ইন্ডিয়াকে পার্টিকুলারলি হোম সিরিজ যা ও জিতিয়েছে, তুমি যদি গ্রেট মুরলীধরন, গ্রেট জেমস অ্যান্ডারসন, গ্রেট শেন ওয়ার্নকে দেখো, তারা নিজেদের অস্ট্রেলিয়ার মাটিতে বা শ্রীলঙ্কার মাটিতে বা ইংল্যান্ডের মাটিতে কত টেস্ট ম্যাচ জিতিয়েছে একক দক্ষতায়। আমার রবিচন্দ্রন অশ্বিন তাদের থেকে হয়তো অপারেশনটা একটু বেশি হবে, তো কম হবে না। হি ইজ দ্যাট গুড, সো নো ডাউট অ্যাবাউট ইট, ইজ আ ট্রুলি অ্যান্ড আউট লেজেন্ড। লোকটা এতটাই বড় ক্রিকেটার যে আমরা তার উইকেট নিয়েই খালি কথা বলি। টেস্ট ক্রিকেটে লোকটা 6টা 100 আছে, 3000-এর বেশি রান আছে। আর যদি তুমি গ্রেট যে স্পিনার যারা আছে, আর ওকে তো অনিল কুম্বলে, শেন ওয়ার্ন, মুরলীধরন এদের সারিয়ে তোমাকে বসাতে হবে যদি তুমি ওকে আমার মূল্যায়ন করবে। এবং ওদের থেকে ও কিন্তু একটা জায়গায় সবার থেকে এগিয়ে, এটা হচ্ছে ওর ব্যাটিং। দুটো বর্ডার গাভাস্কার ট্রফিতে ভারতীয় দল অস্ট্রেলিয়ায় গিয়ে জিতে ফিরেছিল। দুটো ক্ষেত্রেই কিন্তু রবিচন্দ্রন অশ্বিনের ব্যাটে এবং বলে দুরন্ত ভূমিকা ছিল। এখনও তো সেই টেস্টে সবার মনে আছে যে হনুমা বিহারি আরও টেস্ট বাঁচিয়েছিল স্টিভ স্মিথকে, যেরকমভাবে প্ল্যান করে আউট করে। সেই সময় স্টিভ স্মিথ যে কীভাবে আউট হবে বিশ্ব ক্রিকেট তার আনসারটা খুঁজছিল, বাট রবি অশ্বিন গট দ্যাট আনসার। মানুষ রবিচন্দ্রন অশ্বিন সম্বন্ধে জানতে বলবো এবং একই সঙ্গে ক্রিকেট প্রজ্ঞা, ক্রিকেট মস্তিষ্ক। ওয়ার্ল্ড ক্রিকেটে ওর থেকে বুদ্ধিদীপ্ত ক্রিকেটার খুব কম এসেছে। আর সবথেকে বড় কথা, ভেরি কনফিডেন্ট একজন ইন্ডিভিজুয়াল। মানে কোনো জিনিসকে দেখো, আমরা দেখি যে ক্যারাম বল করতে, লেগ স্পিন করতে, এটা আমরা দেখেছি ইন্টারন্যাশনাল ক্রিকেটে করতে। বাট তার পেছনে মানে কত রিপিটেশন করে সেই জিনিসটা সে আয়ত্ত করেছে, যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে সেই বলটা সে করেছে এবং সাকসেসফুল হয়েছে। তোমাদের দুজনের মধ্যে নিশ্চয়ই অনেক মধুর স্মৃতি রয়েছে, একটা দুটো যদি আমাদের দর্শকদের বলো। অনেক প্রচুর ম্যাচ, সেট দেবাঞ্জন, প্রচুর ম্যাচ আমরা খেলেছি, প্রচুর মধুর স্মৃতি আমাদের আছে। এবং মোস্টলি কিন্তু ওদের সঙ্গে আমরা যেগুলো ম্যাচ খেলেছি আমরা কিন্তু জিতেছি সেই ম্যাচগুলো ঘটনাচক্রে। আমার স্টিল মনে আছে একটা ম্যাচ ইডেন গার্ডেনে খেলা ছিল, বিজয় হাজারে ট্রফি, ফুল তামিলনাড়ু সাইড, ফুল বেঙ্গল সাইড, ঠিক আছে। মানে আমাদের স্বামী, ডিন্ডা, ওদের ডিকে, বালা, মুরলী বিজয়, অশ্বিন, বদ্রি সবাই। তো সেখানে খুব লো স্কোরিং খেলা হয়েছিল এবং সেখানে 140 ওয়াট আমরা করেছিলাম। বিজয় হাজারে ট্রফি কোয়ার্টার ফাইনাল ম্যাচ ছিল, ম্যাচটা আমরা জিতে গেছিলাম। ঘটনা হচ্ছে আমি ম্যাচে হাইয়েস্ট স্কোরার ছিলাম। তো একটা ব্যাটিং করছি লাস্ট উইকেটে, আমি আর ডিন্ডা। আমার আর ডিন্ডার লাস্ট উইকেট পার্টনারশিপটা খুব ইন্টারেস্টিং, খুব বড়, প্রায় 30-40 রান আমরা অ্যাড করেছিলাম। তার জন্য হয়তো আমরা 140-50-এ পৌঁছতে পেরেছিলাম। আমার এখনও মনে আছে একটা বল আমায় করেছিল দেবাঞ্জন দা, রাউন্ড দ্য উইকেট বল করছিল, ঠিক আছে। এবং রাউন্ড দ্য উইকেট বল করছিল, কিপার স্লিপে ছিল বালাজি, কিপার ছিল ডিকে। একটা অফ স্পিনার বল করবে কী হবে, ম্যাক্সিমাম একটা সোজা দিলে সোজা আসবে বা অফ স্পিন করলে করবে। ও বলটা একটা 1 ফিঙ্গার বল করেছিল, বলটা ঠিক এতটা আউটসুইং হয়। মানে আমি আনএক্সপেক্টেডলি ব্যাট দিয়েছিলাম, বলটা দিলাম ব্যাটের এজে লাগলো চোখের নিমেষে, এবং বলটা ডিকের আর বালার মাঝখান দিয়ে 4টে রান হয়ে গেল। মানে একটা অফ স্পিনার সে যেমন আউটসুইং করতে পারে উইথ দ্য ওল্ড হোয়াইট বল, মানে আমার সেটা ধারণা ছিল না। বাট দ্যাট ট্যালেন্টেড হি ওয়াজ, দ্যাট গুড হি ওয়াজ ফ্যান্টাস্টিক। বলা যেতে পারে ভারতীয় ক্রিকেটের বোলিং মায়েস্ট্রো। এবং এরপরে তোমার সতীর্থ বা তোমার কন্টেম্পোরারি রবিচন্দ্রন অশ্বিনকে কোথায় দেখছো? মানে এখন যেই মুহূর্তে ক্রিকেট ছাড়বে, হি উইল বি আ হট কেক টু গেট। ওর কাছে হি ইজ একটা হয় না, একটা দোকানের মাল্টি স্পেশালিটি দোকান, যে আন্ডার একটা দোকানে কিন্তু সব কিছু পাবে। রবিচন্দ্রন ইজ দ্যাট। হি ইজ আ ট্রিমেন্ডাস স্পিকার, হি হ্যাজ গট ট্রিমেন্ডাস ক্রিকেট আইকিউ, হি ইজ আ লেজেন্ড অ্যাজ আ ক্রিকেটার। কি নেই ওর মধ্যে? সো এখন ব্যাট করতে পারে, তো অবভিয়াসলি এখন ও কি করবে আগামী দিনগুলো সেটা ও ডিসাইড করবে দেবাঞ্জন। অবসরের পরে সেই ক্রিকেট ক্যারিয়ারের মতোই একটা বর্ণময় ক্যারেক্টার হতে চলেছে, এমনই পূর্বাভাস দিচ্ছেন বাংলার অনূর্ধ্ব-19 দলের কোচ এবং তার অভিন্ন হৃদয় বন্ধু সৌরাশিস লাহিড়ী। ক্যামেরায় চন্দনের সঙ্গে দেবাঞ্জন, জি 24 ঘন্টা।
শেষ পর্যন্ত মোহনবাগান লন থেকে সরেই গেল অমর একাদশের মূর্তি, জানিয়ে আলোড়ন ময়দানে। সংগ্রহশালা তৈরি হলে সেখানেই রাখা হবে এই ঐতিহ্যপূর্ণ দ্রষ্টব্য মূর্তি। মোহনবাগান তাঁবুতে গেলেই সমর্থক এবং ফুটবল পর্যটকদের কাছে দর্শনীয় বিষয় ছিল 1911 সালের এই অমর একাদশের মূর্তি। সেই মূর্তি বুধবার সকাল থেকে আর সেই জায়গায় নেই। দিন কয়েক আগে সেনাবাহিনীর তরফে এসে জানিয়ে দেওয়া হয়েছিল এই মূর্তি সরাতে হবে। মোহনবাগান কর্তারা শেষ পর্যন্ত সেনার সঙ্গে আলোচনা করেই মূর্তি সরিয়ে নিলেন। অমর একাদশের সেই মূর্তি এখন গ্যালারির তলায় এইভাবেই কালো কাপড় দিয়ে বেঁধে রাখা হয়েছে, জানিয়ে সমর্থকদের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে। যদিও মোহনবাগান কর্তারা আশ্বস্ত করেছেন শীঘ্রই মূর্তি সারিয়ে গ্যালারির তলাতেই রাখা হবে। পাশাপাশি সংগ্রহশালা তৈরি হলে সেখানেই ঠাঁই পাবে অমর একাদশের এই মূর্তি। মূর্তিটা খারাপ হয়ে যাচ্ছিল, বৃষ্টিতে রোদে ঝড়ে প্রচণ্ড খারাপ অবস্থা। তো আমরা ওটাকে রেস্টোরেশনের জন্য আমরা একটা মিউজিয়াম তৈরি করব, যেটা আর্মির লোকেরা সবাই এসেছিল, একটা আলোচনা হয়েছে কোথায় করা যেতে পারে। মিন টাইম আমরা ঠিক ঢোকার মুখেই, যেখানে গ্যালারিতে ঢুকছে লোক, সেইখানে মুখে আমরা একটা জায়গা ঠিক করেছি, যেটা আন্ডার গ্যালারি থাকবে, যেখানে বৃষ্টি রোদের থেকে, এবং সেটা সুন্দর করে পুরো প্রপার সম্মান দিয়ে ওখানে রাখা হবে টিল দ্য মিউজিয়াম যতক্ষণ না হচ্ছে। মিউজিয়াম হলে ওটা মিউজিয়ামের মধ্যে ঢুকে যাবে। ক্লাব সূত্র খবর, সংগ্রহশালা তৈরি হতে লাগবে আরও 2 বছর। এই 2 বছর শিবদাস, বিজয় দাসদের এই অমর একাদশের মূর্তি থাকবে গ্যালারির নিচেই। তারপর সময় মতো সংগ্রহশালাতে ঠাঁই করে নেবে এই ঐতিহাসিক দ্রষ্টব্য মূর্তি। ক্যামেরায় চন্দনের সঙ্গে দেবাঞ্জনের রিপোর্ট, জি24 ঘন্টা। আইএসএলে পাঞ্জাবের বিরুদ্ধে প্রথমার্ধে দল একেবারেই ভালো খেলেনি, এমনটাই জানিয়েছেন ইস্ট বেঙ্গল ফুটবলার ক্লেটন সিলভা। দ্বিতীয়ার্ধে কোচ অস্কারের পেপটকের পর গোটা দল চাঙ্গা হয়ে উঠেছিল বলেই জানিয়েছেন তিনি। The change was needed, but he shows in the second half, 45 minutes is enough for Vishnu to show how good he is. How coach motivated you in the dressing room in the halftime? I think that was the attitude, not only the coach, but everybody. Everybody must to think about the first half. হায়দ্রাবাদের সন্তোষ ট্রফিতে প্রবল বেগে ছুটছে বাংলা। বুধবার রাজস্থানকে 2-0 গোলে হারালো সঞ্জয় সেনের ছেলেরা। বাংলার গোলদাতা নরহরি শ্রেষ্ঠ এবং রবিলাল মান্ডি। এর ফলে 3 ম্যাচে 9 পয়েন্ট নিয়ে গ্রুপ এ শীর্ষে থেকে কোয়ার্টার ফাইনালে চলে গেল বাংলা। কল্যাণীতে ঘাসের মাঠে খেললেও হায়দ্রাবাদে বাংলার কৃত্রিম ঘাসের মাঠে খেলা নিয়ে তৈরি হয়েছে অসন্তোষ। আর এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন আইএফএ সচিব অনির্বাণ দত্ত। এআইএফএফকে জানিয়েছিলাম যে সন্তোষ ট্রফির মতন একটা গুরুত্বপূর্ণ টুর্নামেন্ট, এটা যদি ন্যাচারাল টার্ফে হয় অনেক বেটার, কিন্তু ওরা ব্যবস্থা করতে পারেনি, তাই ওরা এই আর্টিফিশিয়াল টার্ফে খেলাটা করছে। আজকের ম্যাচে নকআউট ফেজ কনফার্ম হয়ে গেছে এবং আমি আশা করছি যে যদি গ্রুপ চ্যাম্পিয়ন হতে পারি তাহলে আমাদের চ্যাম্পিয়নশিপে একটা ভালো সুযোগ থাকবে। হাওড়ায় চলছে কমিশনারেট কাপ ফুটবল টুর্নামেন্ট। গত 12ই ডিসেম্বর থেকে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। হাওড়ার পুলিশ কমিশনারেট এলাকার সবকটি থানার বিভিন্ন ক্লাব এই খেলায় অংশ নিচ্ছে। কমিশনারেটকে 4টি জোনে ভাগ করে প্রাথমিক পর্যায়ের খেলা চলছে, আর এখান থেকে 4টি টিম সেমিফাইনালে উঠবে, তারপর 2টি দল ফাইনালে খেলবে। আজ দাসনগর থানা এলাকার সেন্ট্রাল জোনের খেলা হয়। উপস্থিত ছিলেন ডিসি সেন্ট্রাল বিশ্বজিৎ মাহাতো সহ অন্যান্য পুলিশ আধিকারিকেরা। মূল উদ্দেশ্যটা অবশ্যই আমাদের একটা কমিউনিটি পুলিশিং ইনিশিয়েটিভ, যাতে আমরা মানুষের সাথে আরেকটু মিশে কাজ করতে পারি। এবং ফুটবল খেলা যেহেতু একটা খুবই মানে আমাদের প্রচলিত খেলা, এবং বাঙালিদের মধ্যে ফুটবল খেলার একটা আলাদা গুরুত্ব আছে। তারা বিশেষভাবে সক্ষম, কিন্তু তা বলে হেরে যাননি, প্রতিকূলতাকে জয় করেছেন। দুর্গাপুরের সিধুকানু স্টেডিয়ামে হয়ে গেল র্যাপিড চেস টুর্নামেন্ট। সাধারণ দাবাড়ুদের পাশাপাশি অংশ নিলেন দৃষ্টিহীন দাবাড়ুরা। পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের সিধু কানহু স্টেডিয়ামে শেষ হয়ে গেল একদিন ব্যাপী র্যাপিড চেস টুর্নামেন্ট। সাধারণ প্রতিযোগীদের পাশাপাশি জেলার 4 জন দৃষ্টিহীন প্রতিযোগীও অংশ নিয়েছেন এই টুর্নামেন্টে। তারা সাধারণ প্রতিযোগীদের মুখোমুখিও হয়েছেন ব্রেইলি দাবা বোর্ডের মাধ্যমে। কটা রাউন্ডে জিতেছো? 2টো। তুমি যাদের সঙ্গে খেললে তারা তো দেখতে পায়, তুমি দেখতে পাও না, তো তার অসুবিধা হচ্ছিল না? না। কি বলো? অসুবিধা হয় না। ওদের বোর্ডটা একদমই আলাদা। আপনারা বোধহয় লক্ষ্য করেছেন ওদের বোর্ডগুলো অন্য বোর্ডের থেকে একটু উঁচু উঁচু, যাতে ওরা বুঝতে পারে। একটু সামান্য পরিমাণে ডিফারেন্স আছে ওদের বোর্ডগুলোর মধ্যে। পশ্চিম বর্ধমান দাবা সংস্থার উদ্যোগে জেলার বহু পড়ুয়াদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এই প্রতিযোগিতাকে ঘিরে চরম উৎসাহ দেখা গেল পড়ুয়াদের মধ্যে।
এখানে বিশেষভাবে সক্ষম দৃষ্টির দিক থেকে 4 জন ক্যান্ডিডেট আছে এবং তারা ব্রেলি সিস্টেমের মাধ্যমে খেলছে এবং এদের মধ্যে 3 জন হচ্ছে অ্যাবভ 10 ইয়ার্স আর 1 জন হচ্ছে বিলো 10 ইয়ার্স। ভবিষ্যতেও এই ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হবে বলে দাবা সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে। দুর্গাপুর থেকে চিত্তরঞ্জন দাসের রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।